বড় সড় প্রভাব রেখেছে। এখন সংবাদপত্রের পাতা খুললেই মুখ্যত খবর হচ্ছে পৌর নির্বাচনের, টেলিভিশনের পর্দায় নিউজে যখন দেখি মুখ্যত খবর হচ্ছে পৌর নির্বাচনের, এবং পৌর নির্বাচন নিয়ে প্রতিদিনই নতুন নতুন ঘটনাবলী ঘটছে। নির্বাচন কমিশনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বা অন্যান্য নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত হবেন এমন সরকারের যে সমস্ত কর্মী বাহিনী আছেন তাদের সঙ্গে বৈঠক হচ্ছে। রাজনৈতিক দলগুলোর হিসাব নিকাশ রয়েছে, প্রচার প্রচারণার পর্ব চলছে, এবং মাঠে মাঠে যেখানে নির্বাচন সেখানে হিসাব চলছে কারা জিতবে কারা জিতবে না, নির্বাচন কতটা ফেয়ার হবে হবে না, এটাই মূল আলোচনা। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্য জনাব ফুয়াদুল মুক্তাদি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ থেকে। সর্বশেষ পরিস্থিতি যদি আপনি প্রতি মুহূর্তে পর্যালোচনা করছেন, যদি ইলেকশন কমিশনের যে অবস্থান, আমরা দেখি যে পুলিশের পক্ষ থেকে কি অবস্থান বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি অবস্থান নেওয়া হচ্ছে, রিটার্নিং অফিসাররা কি ধরনের ভূমিকা রাখতে পারেন, আওয়ামী লীগ বিএনপি কি বলছে, প্রচারণা ফিল্ডে যে অবস্থাতে, এই মুহূর্তে আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশের মতো দেশে যে ধরনের অবস্থা থাকা দরকার সেরকম অবস্থা আছে, নাকি তার থেকে খারাপ আছে, নাকি আপনি মনে করছেন যে ভালো আছে? এটা খুব আপেক্ষিক। তবে দৃশ্যত যেটা দেখা যাচ্ছে, নির্বাচনী পরিবেশটা উত্তপ্ত না, শান্তিপূর্ণ আছে, এবং প্রার্থীরাও তাদের যার যার সাধ্য মতো প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশনের কিছু বক্তৃতা বিবৃতি, তাতে মনে হচ্ছে তারা একটু নড়েচড়ে বসছেন। কোনো কোনো জায়গায় তারা রিটার্নিং অফিসারদেরকে শোকজ করছেন বা সাসপেন্ড করছেন। এদিকে আজকে একজন দেখলাম নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছেন। তো এগুলো একটু ব্যতিক্রম মনে হচ্ছে নির্বাচন কমিশনের দিক থেকে। আর বড় ব্যতিক্রম তো হয়েছে একটা, যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা দুজনে মাঠে আছেন প্রতীক নিয়ে মাঠে থাকার কারণে একটা দলীয় ভিত্তিক নির্বাচনের একটা আমেজ এসে গেছে কিছুটা। তো এই সবটা মিলিয়েই এখন বরাবর 10 দিন বাকি আছে। এই 10 দিনটা কিন্তু প্রচারণার জন্য খুব একটা মানে ক্লাইম্যাক্স টাইম। এই সময়টা প্রচারণাটা একটা কেন্দ্রে উঠবে বলে আমার ধারণা। প্রচারণার ক্ষেত্রে আছে 8 দিন প্রচারণার ক্ষেত্রে আছে। ইলেকশন মানে মাথায় তো ইলেকশন হচ্ছেই, আজকে রাত গেলেই তো এখন তো শুরু হয়ে যাচ্ছে নতুন দিন। যাই হোক, এরকম 7-8 দিন আছে। এই সময়টা আশা করি শান্তিপূর্ণ যাবে। এবং যেটা সবচেয়ে একটু দেখার বিষয় সেটা হচ্ছে, গত যে নির্বাচনগুলো হয়েছে, জাতীয় নির্বাচন এবং স্থায়ী নির্বাচন, ওগুলোতে ভোটার পার্টিসিপেশন কম হয়েছে রিলেটিভলি। বাংলাদেশে যা নর্মালি হয় যে ট্রেন্ড, তার মধ্যে একটু ব্যতিক্রম আছে, এবং কোনো কোনো জায়গায় স্থান বিশেষে অনেক বেশি কম, কোনো কোনো জায়গায় স্থান বিশেষে একটু বেশি আছে। তো এখন মানুষের মধ্যে একটু ভোটের আগ্রহটা কম। প্রার্থীরা, দলগুলো যেভাবে গাজারা দিয়ে উঠেছেন দলের প্রার্থী দিয়ে, মানুষের মধ্যে এখনো ঠিক ওরকম উৎসাহটা করতে দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে। তারা এখন অবজার্ভ করছে ভোট দিতে পারবে কিনা, যাবে কিনা, গিলে কি লাভ হবে। আর পৌরসভার ক্ষেত্রে একটা জিনিস আছে যেটা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে থাকে না, যে গড় শ্রেণীর যে পৌরসভাগুলো বা ইভেন খ শ্রেণীর পৌরসভার মধ্যে অনেকগুলোতে আসলে কোনো সার্ভিস নেই। পৌরসভা নামে আছে কিন্তু পৌরসেবা খুব একটা নেই। বরঞ্চ অনেকে চায় না পৌরসভা, কারণ তাতে ট্যাক্স বেশি হয়, জমির দাম বেড়ে গেছে, এরকম বহু রকমের অ্যাডভান্স ইম্প্যাক্টও আছে। কিন্তু পৌরসভা হওয়ার সাথে সাথে মৌজা রেট বেড়ে গেছে। একজন বলছিলেন যে জমি বিক্রি করতে পারেন না, কারণ যে মৌজা রেট হয়েছে সেই মৌজা রেটের উপর যে ট্যাক্স দিতে হবে রাজস্ব, এবং জমি বিক্রি করতে পারছে না। আমি বলতে চাচ্ছি যে মানুষের যে আগ্রহটার অনেকগুলো দিক থাকে। তো এইভাবে পৌরসেবা বলতে এমন কিছু না। এখন রাজনৈতিক দলগুলো মানুষকে কতটুকু মোটিভেট করে ইলেকশন সেন্টার আনতে পারে, এটা দেখার বিষয়। আমি একটু যদি জানার সমস্যা করে আপনার কাছে সেক্ষেত্রে, আপনি তো মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করছেন সাংবাদিক হিসাবে এবং সেদিকে নজর রাখছেন। উনি যেটা বলছেন যে ভোটারদের কিন্তু আগ্রহ এখনো তেমন লক্ষ্য করা যাচ্ছে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলো এবং বিদ্রোহী প্রার্থী থাকার কারণে রাজনৈতিক দলগুলো আরো বেশি পরিমাণ আগ্রহটা সেখানে আমরা দেখতে পাচ্ছি। ভোটারদের এই যে আপনার কাছে কি তথ্য বা আপনার কাছে অবজারভেশন কি, ভোটাররা কি খুব বেশি চিন্তায় আছেন যে আসলে নির্বাচন কেমন হয় এই সমস্ত বিষয় নিয়ে?
নাকি আগ্রহ তাদের ভেতরে আছে? ধন্যবাদ। একটি বিষয় এর আগে পৌর নির্বাচন নিয়ে বলতে গেলে কথা বলা উচিত হবে যে যেটা তোফায়েল আহমেদ সাহেব বলছিলেন যে ব্যতিক্রম, একটি বড় ব্যতিক্রম, সেটা হচ্ছে আপনি নিজে জানেন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যে এবারের সবচেয়ে বড় ব্যতিক্রম সেটি হচ্ছে যে বিএনপি, আওয়ামী লীগ তথা শেখ হাসিনার অধীনে জাতীয় প্রতীক নিয়ে একটি নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমি মনে করি যে এটা যথেষ্ট আমাদের জাতীয় রাজনীতির জন্য, আগামী ভবিষ্যৎ রাজনীতির জন্য, ভোটের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভোটারদের কথা আমার মনে হয় উনি যেটি বলছেন যে বাংলাদেশের মানুষ সঙ্গত কারণেই এবং সবসময় কিন্তু নির্বাচন প্রিয় মানুষ এবং নির্বাচনমুখী। সাধারণভাবে যেটি বলা হচ্ছে যে অতীত নির্বাচনগুলোতে স্থানীয় নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের উপস্থিতি খুব কম ছিল, সেই পরিপ্রেক্ষিতটা কিন্তু একটু ভিন্ন ছিল। সেটা মনে রেখেও যদি আমরা বলি তাহলে আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করছি যে ভোটারদের উপস্থিতি এবং খুব বেশি যে হেল্পের হবে তা কিন্তু নয়। ভোটাররা ভোট কেন্দ্রে আসতে চাইবে, কিন্তু আপনি জানেন যে একটি আস্থার সংকট কিন্তু উভয় দিক থেকে আছে। যদি ক্ষমতাসীন দিক থেকে বলেন আচ্ছা আস্থার সংকট, যদি বলেন যে অপোজিশন যারা আছে নির্বাচনী লড়াই, অপোজিশন বলছি আমি, যে বিএনপির কথা যদি সরাসরি বলি, তাদের দিক থেকে আস্থার সংকট আছে। ক্ষমতাসীন দিক থেকে আস্থার সংকটের জায়গাটি হচ্ছে এরকম আমার কাছে মনে হয়েছে অনেকের সাথে কথা বলে, সেটি হচ্ছে যে তারা হয়তো অনেকেই, সবাই না, অনেকেই হয়তো ভাবতেই পারছেন না তারা নির্বাচন জিতবেন কিনা। সুতরাং তারা অনেকেই ইতিমধ্যে ধরে নিয়েছেন যে উপজেলা নির্বাচনের শেষ দিকে এসে বা মধ্যম পর্যায়ে গিয়ে যে ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছিল ক্ষমতাসীনদের পক্ষ থেকে, অনেকে কিন্তু সে ধরনের একটি মনস্তাত্ত্বিক ব্যবস্থা মাথার মধ্যে নিয়ে কিন্তু পথ চলছেন এবং সেভাবে তারা প্রশাসনকে কিভাবে ব্যবহার করা যায় সেই জায়গাটিও তারা তৈরি করবার প্রয়াস নিচ্ছেন। তোফায়েল আহমেদ সাহেব বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন, এটি আমি মনে করি নির্বাচন কমিশনের একটি অজ্ঞতা এবং আমি মনে করি যে এটা খুবই অবাস্তব এবং নির্বাচন কমিশনের যে অযোগ্য সেটি তার প্রমাণ বহন করে। কেন শেখ হাসিনা তো কাউকে বলে যায়নি যে তুমি এই ব্যবস্থা নিও না। নির্বাচন কমিশনের কাউকে বলেছেন নাকি যে তুমি এসপির বিরুদ্ধে বা ওসির বিরুদ্ধে বা প্রার্থী যারা নাকি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে না, বা কোনো ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরে গভর্নমেন্ট থেকে ব্যবস্থা শেখ হাসিনা বলেছে ব্যবস্থা কেন নিলে, এমন কোনো ব্যাপারটা আমরা এখনো দেখিনি। শুধু শেখ হাসিনার দিকে নির্দেশ করাটা এটা আমি মনে করি তাদের একটি অযোগ্যতা, অক্ষমতা। আমি ওই কথা বলতে চাই যেটা তোফায়েল আহমেদ সাহেব বলেছেন, আমি নির্বাচন কমিশনের নড়ে বসে বসা, এগুলো কাগজে বসা, এই কাগজে বসা দিয়ে কাজ হবে না, প্রমাণ করতে হবে। আমি যেটা বলছিলাম বিএনপির দিক থেকে মনস্তাত্ত্বিক আস্থার সংকটের জায়গাটা কি সেটি তারা ভাবছে, তাদের কর্মীরা কিন্তু মনে করছে, যেমন তারা মনে করছে তাদের লোকরা, তাদের ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, এই আশঙ্কাটা বা এই আস্থার সংকটটা কিন্তু বিএনপির থেকে আছে। কেন আপনি জানেন যে এর কারণ বিএনপি, এর কারণে কিন্তু বিএনপি। কারণ যদি আমরা 2013 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ফিরে যাই কিংবা 14 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ফিরে যাই, যে কাজটি তারা করেছেন সারা বাংলাদেশ জুড়ে, সেই কাজের সুযোগ কিন্তু এখন ক্ষমতাসীনদের কেউ পুলিশকে ব্যবহার করে নিতে যাচ্ছে। আবার পুলিশের সাথেও আমি কথা বলে দেখেছি যে পুলিশের মধ্যে কিন্তু অতি উৎসাহী কিছু মহল বা গোষ্ঠী বা ব্যক্তি আছেন যারা মনে করছেন যে ক্ষমতাসীন পক্ষ নিয়ে কিছু কাজ করে দিলে ক্ষমতাসীনদের বোধহয় খুব কাছাকাছি বা আস্থার জায়গায় থাকা যাবে, সুতরাং বিশেষ কিছু সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে। সবকিছু মিলিয়ে কিন্তু একটা আস্থার সংকটের একটি বড় জায়গা তৈরি হয়েছে এবং হয়ে আছে। এই জায়গাটা দূর করতে না পারলে আমি মনে করি তোফায়েল আহমেদ সাহেব যে কথাটি বলছেন সেই জায়গাটি হয়তো সত্য হলেও হতে পারে, ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা কমে যাবে। জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরীর কাছে, আপনি তো নির্বাচনী প্রচারণাতে যেতে পারবেন না, কারণ আপনি সংসদ সদস্য, মন্ত্রীরা যেতে পারবেন না, কিন্তু আপনাদের লেভেলে বিএনপির নেতাকর্মীরা বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা যেতে পারবেন আপনার অবস্থানগত কারণে। এটি নিয়ে অবশ্য আওয়ামী লীগের তরফ থেকে আগেই বলা হয়েছিল যে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে ফলে এই সুযোগটা থাকা উচিত ছিল কিনা, সেই প্রসঙ্গে এখন যেটা উনি বলছেন যে আস্থার সংকট, আর একটা হচ্ছে বিএনপির তরফ থেকে এবং সাধারণ মানুষের ভিতরে এই সেন্স আছে যে আসলে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। কারণ আমি একটু পয়েন্ট যোগ করতে চাই, যদি এই নির্বাচনে সবকটা আসলে যদি আওয়ামী লীগ হারে তাহলে কি আওয়ামী লীগের বড় ধরনের ক্ষতি হবে বলে কি আপনি মনে করেন কিনা, আর যদি সবকটাতেই যেতে তাহলে আওয়ামী লীগ খুব বেশি লাভ করবে কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই কঠিন প্রশ্ন করলেন।
সবকটাতে যদি হারে আওয়ামী লীগের ক্ষতি হবে কিনা না, হবে জনসমর্থনের অবস্থানগত দিক থেকে তো একটা ক্ষতি হবেই, এত কোনো সন্দেহ নেই। আর সব কথাতে জিতলে লাভবান হবে এটা আমি মনে করি না, এটাও ক্ষতির সম্ভাবনাই বেশি। প্রশ্ন হলো যে ভোটার উপস্থিতি কেমন ছিল, আর অতীতে কম ছিল, অতীতে জাতীয় সংসদ নির্বাচনে কম ছিল। কারণ আপনি জানেন যে ওখানে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতা ছিল না, যেহেতু যে অপোজিশনই তো ছিল না সেখানে। বিএনপি উপস্থিতিতে যে ধরনের লড়াই হয়, সেই লড়াইয়ের অনুপস্থিতির কারণেই ভোটারদের মধ্যে আগ্রহ কম ছিল, অন্য কোনো কারণ নয় যে ভোটারদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আগ্রহ কম ছিল। বিশেষ করে আমাদের প্রচুর সংখ্যক সংসদ সদস্য তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়াতে এবং সেখানে অপোজিশন একেবারেই না থাকাতে মানুষের ভিতরে আপনার ভোটের ময়দানে আর ভোটের সেন্টারে যাওয়ার পরে, কেন্দ্রে যাওয়ার পরে আগ্রহ কম ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখন যথেষ্ট আগ্রহ আছে। আমি যদিও নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবো না, এ কথা সত্য, কিন্তু আমি দলের একজন কর্মী হিসাবে বা স্থানীয় পর্যায়ে আমি দায়িত্বশীল একজন ব্যক্তি হিসাবে আমি তো আমার দলের কর্মীদেরকে তো নির্দেশনা দেওয়ার সুযোগ আছে আমার। আমি ঘরে বসেও তো তাদেরকে নির্দেশনা দিতে পারবো, এটা প্রচারণার পর্যায়ে পড়ে না যে আমি যে তোমরা ঐক্যবদ্ধ থাকো। এই পারবেন উনি দিতে আমি আপনার ডোর টু ডোর ক্যাম্পেইনে যেতে পারবো না, আমি মিছিলে যেতে পারবো না, আমি উঠান বৈঠকে যেতে পারবো না, আমি কোনো কিছু প্রচারণামূলক কিছু না। আমি ভোট না চেয়েও তো ভোট চাইতে পারি, চাওয়া যায় না? আমি ভোট চাইলাম না, আমি বললাম না যে নৌকা আমাকে ভোট দেন, কিন্তু নৌকার কর্মীদেরকে তো আমি বলতে পারবো যে আপনারা ডোর টু ডোর মুভ করেন, আপনারা দেন। এইটাতে তো আপনার প্রচারণামূলক কাজের কোনো বাধা নাই। এবং বিএনপি যখন আপনার নির্বাচনে আসলো প্রতীক নিয়ে, তখন নির্বাচনটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে, প্রচুর প্রতিদ্বন্দ্বিতা আছে। আমি দেখেছি, আমি আমার পাশের আমার কনস্টিটিউয়েন্সির বাইরে, এটাও অবশ্যই আমি কনফিউজ যে আমার কনস্টিটিউয়েন্সির বাইরে আমি যেতে পারবো না, আমার কনস্টিটিউয়েন্সিতে আমি যেতে পারবো, আমার কনস্টিটিউয়েন্সির বাইরে যেতে পারবো কিনা এটা কিন্তু আমি জাতীয় সংসদ পুরো দেশ। হ্যাঁ, যাই হোক, তবু কনস্টিটিউয়েন্সি আমাদের তো চিন্তাটা থাকে। ঠিক আছে, গেলাম না, আমি যাইও না, কিন্তু আমি তো খোঁজখবর রাখি। আমি জেলার প্রেসিডেন্ট হিসেবে আমি খোঁজখবর রাখি যে আমার জেলার একটাই হচ্ছে একটা আখাউড়া পৌরসভাতে নির্বাচন হচ্ছে, আমি খোঁজখবর রাখছি যে এখানে কি হচ্ছে। আমি বলেছি আমার কর্মীদেরকে, সেখানে উৎসাহ কেমন আমি যতটুকু খবর পাচ্ছি, এবং আমার যেখানে পৌরসভাটা তার থেকে আমার বাড়ি মাত্র আপনার 3.5 কিলোমিটার দূরে। সেখানে কি আমি অন্যান্য রাজনৈতিক প্রার্থীরা প্রচারণা খুবই ভালোভাবে শুনে, কোনো অভিযোগ এখন পর্যন্ত ওঠে নাই। না, ফেনীতে কি হয়েছে আমি জানি না, কিন্তু এখানে তো কোনো অভিযোগ ওঠে নাই, কোনো অভিযোগ। আখাউড়ার নির্বাচন সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আজকে আমি সেরকম থেকে আসার সময় লক্ষ্য করছিলাম পোস্টার। এবং আপনি জানেন যে উপজেলা নির্বাচনে কিন্তু আপনারা অনেক অভিযোগ করেন, কিন্তু আপনারা হয়তো জানেন না যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার 4টে উপজেলাতে আমাদের লোক নাই, মানে আখাউড়াতে নাই, সরাইলে নাই, আশুগঞ্জে নাই, নবীনগরে নাই। অথচ নবীনগরে আমাদের এমপি, আর আমাদের আনিসুল হক সাহেব তো আখাউড়া বনগাঁর এমপি, তারপরেও নাই। ওই আমাদের সব জায়গায় আমাদের এমপি, তারপরেও নাই। আমাদের এটা প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচন হবে, কোনো সন্দেহ নেই। এবং প্রচুর উৎসাহ উদ্দীপনা হচ্ছে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে। এতে আমি অন্তপক্ষে কনভিন্স যে দর্শক আছেন না, তার একটা প্রশ্ন নেই। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ফরিদগঞ্জ থেকে শরীফ বলতেছি। হ্যাঁ, বলেন। এখানে মানে পৌর নির্বাচনে কি আসলে কি নিরপেক্ষ কিনা, এরকম কোন তথ্য কি আছে? আমরা তো দেখতে পাচ্ছি কি আওয়ামী লীগ এখানে সুবিধাটা বেশি পাচ্ছে। মানে আমি একজন ছাত্র হিসেবে, নবম শ্রেণীর ছাত্র হিসেবে, তাই আমার মনে হচ্ছে এই ফরিদগঞ্জ। এটা ভালো, সে দুটো কথা তথ্য দিয়েছে। সে নবম ছাত্র, ফলে তার পক্ষে ম্যানিপুলেটেড চিন্তা করার সম্ভাবনা কম। হ্যাঁ, সেই ছোঁয়াটা লাগে। আমি মনে করি যে দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতাসীন দল, ক্ষমতাসীনদের মেজর পার্টনার, মেজর মানে কি একেবারে ভোট মেজরিটি নিয়েই আছে।
প্রচার প্রচারণার সময় এরকম তো মনে হতেই পারে যে তার অবস্থানটা ভালো, আর এটা তো ছেলেটি বিভ্রান্ত হতেই পারে, চাঁদপুর থেকে করছে। চাঁদপুরে বোধহয় দুটো আইনচর না এরকম শুধু ফরিদগঞ্জে না, উনি ফরিদগঞ্জে। ফরিদগঞ্জে না, আমি বলছি চাঁদপুরে বোধহয় দুটো বা তিনটায় হচ্ছে, আমার এক্স্যাক্টলি মনে নেই। এরকম মনে হতেই পারে। আপনি কি বলেন? আমি মনে করি না যে ক্ষমতাসীন দলের মাথায় আমার এক মিনিট আছে, এটা কোনো সিরিয়াস অভিযোগ না। এই ক্ষমতাসীন দল তার তো মনে হতে পারে বাইরে থেকে আপনার যে অ্যাডভান্টেজ একটু বেশি পাচ্ছে, কিন্তু কার্যত অ্যাডভান্টেজ যে পাচ্ছে না তার প্রমাণটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, যে 4টা উপজেলা আমার প্রথম দফা হয়েছিল সেটা নির্বাচন প্রথম দফা যেটি হয়েছিল সেটি ক্ষমতাসীন বলে না, এমনি যদি ফেয়ার ইলেকশন পরিবেশটা বিরাজ করে তাহলে হয় কি, আমরা যে সমতল ভূমির কথা বলি, ভূমিটা সবার জন্য সমতল থাকে না, কারণ কোনো কোনো প্রার্থীর একটা বিশেষজনের অ্যাডভান্টেজ থাকে এবং তারা ওখানে ডমিনেট করে। এটা হচ্ছে ফেয়ার ইলেকশনের পরিবেশটা থাকার ফলে। এখন আমাদের এটা হয়ে গেছে কি, যেটা আমরা তো এখন বিচ্ছিন্নভাবে 2015 সনের ডিসেম্বরে এসে এটাকে ডিসেম্বরটাকে সারা আগের যে 2008 সন থেকে যে ধারাবাহিকতা বা 14 সনের ধারাবাহিকতা থেকে হঠাৎ করে বিচ্ছিন্ন করে ফেলতে পারবো না, যেটা শ্যামলবাবু বলেছেন। অলরেডি উনি 2-3 দিকের উনি এটা সমন্বয় করে কথাটা বলেছেন। একদিকে যেমন বলছেন যে মানুষের আস্থাহীনতার একটা অবস্থা আছে, আস্থাহীনতার অবস্থাটা একদিনে হয়নি, এটা হঠাৎ করে একদিনে কাটবেও না। এখন হয়তো এটা একটা ওই যে কি বলবো, রাজনীতির মর্চে ধরার দরজাটা খোলার একটা শব্দ পাওয়া যাচ্ছে, মচমচ শব্দ হচ্ছে, কিন্তু এটা পরিষ্কার একদম স্বতঃস্ফূর্ত খুলে যাওয়ার মতো অবস্থা আসেনি। যে প্রতিটা দেওয়াতেও কিন্তু কোনো না কোনো ভাবে পার্টি মনে করলো যে এটাকে বিনা যুদ্ধে একদম ছেড়ে দেওয়া যায় না, হেরে গেলেও যে থাকবো ওখানে, এই অ্যাটিটিউডটা ভালো, পজিটিভ। এবং সেই জন্য বলছি জিতা হারা আওয়ামী লীগ বিএনপি দুজনের জন্যই এটা কিন্তু উইনিং সিচুয়েশন, যে হারলেও বিএনপির লস নাই, জিতলে আওয়ামী লীগের বড় গেম নেই। হ্যাঁ, এটা একটা উইনিং সিচুয়েশন। ইলেকশনের প্রক্রিয়াটাকে বজায় রাখাটা, ধরে রাখাটা, ইলেকশনের প্রক্রিয়াটাকে সহজ করাটা কিন্তু একটা বড় অবদান। সেটাই নির্বাচনটার একটা বড় অবদান হবে, সেটা একটা বিরতি দেবো, বিরতি প্রতি হিসেবে বাকি আলোচনা করছে। দর্শক থাকুন আমাদের সঙ্গেই। সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট 67 ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হার্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাট নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হার্স সুপ্রিম সিমেন্ট। মেথি পারসিক সাথে হেয়ার অয়েল। এটি মেথি, আমলকি, অ্যালোভেরা ও নারকেল তেলের মিশ্রণে বিশেষভাবে তৈরি, দেয় এক্সট্রা পুষ্টি, চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। গায়ে থেকে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। দূর থেকেও পাশেই যায় নির্ভরতার স্পষ্ট আওয়াজ। এবার হবেই বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। আসছে সময় দারুণ যায়, তরুণ প্রাণীর মন্ত্র মানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এবার কি আর পথ আসবে সুপার স্পিডে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এই তো সময় জরুরি সুপার স্পিড, সুপার থ্রি কাভারেজ, সুপার ওয়াইড ক্যান্টিনিউ, গ্রামীণ ফোন সুপার নেটওয়ার্ক। এই তো সময় বাংলাদেশ। সর্বদা গ্রামীণ ফোন। গ্রামে গ্রামে কাজচাষের দুর্দান্ত মুহূর্ত তৈরি করতে নজর দিচ্ছে প্রতিটি 145 গ্রাম নিয়ন্ত্রণ ফ্রেশের সাথে একটি আকর্ষণীয় নিয়ন্ত্রণ ফ্রি। কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী,
ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ হেয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ফেস ওয়াশ। ফিরে আসার এই অদম্য শক্তি আছে যাদের, তাদের জন্য রবি দিচ্ছে বন্ধু সংযোগ চালু করলে 9 টাকায় 50 MB ইন্টারনেট এবং 1000 SMS। এছাড়াও 9 টাকা রিচার্জের সব রবি নম্বরে আধা পয়সা, অন্য নম্বরে 1 পয়সা প্রতি সেকেন্ড। বিস্তারিত পত্রিকায়। রবি সেন্সিটিভ টুথপেস্ট অন এই গম, কিন্তু প্রবলেম এখনো অন, মানে মেকআপ ল্যাব। সেন্সিটিভ টুথপেস্ট পেয়ে কমায়, কিন্তু সেন্সিটিভিটির কারণ এনামেল ক্ষয় আর দুর্বল মাড়ি রয়ে যায়। তাই পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ এর এইচপি ফর্মুলা এনামেল সারিয়ে তোলার পাশাপাশি পেন থেকে দেয় মুক্তি। গম রিপেয়ার অন পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ। ওয়েট টেস্টে বসুন্ধরা সিমেন্টের 29 স্ট্রেং 5700 PSI, যা প্রমাণ করে সর্বোচ্চ গুণগত মান। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। স্কোয়ার নিয়ে এসেছে সুপার মম ডাইপার, সুপার শোষণ ক্ষমতা, সুপার লিকেজ প্রুফ আর সুপার ফিটিং এ এবার বাবু থাকবে দারুণ আরামে। সুপার মম ডাইপার। পুরুষদের করা ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। তো এখন কুমার বাহাদুরের বাহাদুরির কসরত, আসতে দাও। হবেই তো ভাই, বাইরে দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এতে আলটিমা, এবার কুমার বাহাদুরের নামে জোরদার তালি। শীতকাল 25% পর্যন্ত কমিয়ে থাকে ত্বককে রক্ষা করে দেয়। তাই যে কোনো আচরণ হয়ে যায় দাগ। নাইট্রোগ্লিসারিনের সাথে রুক্ষ ত্বককে ময়শ্চারাইজ করার মাধ্যমে সুস্থ করে। আজ স্ক্র্যাচ টেস্ট করে দেখুন হলো ত্বক সুস্থ করার শক্তি। গুড নাইট ফার্স্ট কার্ড জ্বালিয়ে বন্ধ করুন, প্রয়োগ করুন, জ্বালিয়ে দিয়ে খুঁজুন। এটি একটি মলিকিউল 3 মিনিটে অ্যাকশন শুরু করে 4 ঘন্টা রাখে আপনাকে সুরক্ষিত। যে কোনো লোকেশনে বসে তাড়াতাড়ি গুড নাইট ফার্স্ট কার্ড। দেখ আমার ফোনে এখান থেকে উঠে গেছে, উল্টে ধর উল্টা কেন চিকিৎসা শুরু করি ট্রেনে বাজে না করে 2 বছর কোন জায়গা বাইরে চিকিৎসা শীতের ক্রিম ব্যবহার করুন উল্টো প্ল্যানেট ক্রিম, যা ক্লিনিক পাড়ায় দেয় ময়শ্চারাইজারে কমে লাগা। কমার বদলে উল্টে দিয়ে গেছিল উল্টো প্ল্যানেট ক্রিম। স্কোয়ার নিয়ে এসেছে সুপার মম ডাইপার, সুপার শোষণ ক্ষমতা, সুপার লিকেজ প্রুফ আর সুপার ফিটিং এ এবার বাবু থাকবে দারুণ আরামে। সুপার মম ডাইপার। কিছু বলছি, এই আওয়াজ শুষ্ক ত্বকে আরেকটি সমস্যার লক্ষণ, অর্থাৎ ত্বকে ডিপ ড্যামেজ। শুধুমাত্র বোরোপ্লাস টোটাল রিটাইট ময়শ্চারাইজিং লোশন আছে ত্বকের প্রয়োজনীয় হালকা উপাদান। বোরোপ্লাস টোটাল রিটাইট ময়শ্চারাইজিং লোশন শুষ্ক ত্বকের 8টি সমস্যার কার্যকর সমাধান। 7 হর্স সুপ্রিম সিমেন্ট 60% ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হর্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাট বেঁধে নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হর্স সুপ্রিম সিমেন্ট। এদিকে তো আমরা জবর, এটা এখন দেখতে আলাদা। কারণ তুমি ব্যবহার করে শুধুমাত্র একটি তেল, আর আমি প্যাপেন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে, আর চুল হয়ে যায় ড্যামেজ। শুধুমাত্র 7 ওয়েলস ইন 1 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে, আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। শুধুমাত্র 7 ওয়েলস ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। ব্যালেন্স চায়ের চিনিতে ব্যালেন্স চলে আসবে। এখন ইস্পাহানি নির্গত ইলেকট্রিক 10 থেকে 50 টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ ফ্রি। এছাড়া 200 গ্রামের প্রতিটাকে 5 টাকা ছাড়। যা মানে লাইফটা ভালো, যা মানে ইস্পাহানি মির্জাপুর। কেউ যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাক্টিভ হেয়ার পেপটাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ইনস্ট্যান্ট ফেয়ারনেস ফেস ওয়াশ। তাড়াহুড়োর সময় কিছু খুঁজে পাওয়া যায় না। প্রবলেমটা আরো বেশি হয় যখন ঝটপট কিছু বানাতে যাই। আমার টেনশন অনেকটাই কমিয়ে দিল নর, কারণ প্যাকেজের সাথে নর দিচ্ছে গুড কন্টেনার ফ্রি। পুষ্টি সন্তুষ্টি একসাথে দিচ্ছি নর।
হয়তো টাকার খবর চেয়ে আরো বড় খবর মানুষের থাকতে পারে, এখানে সেটা হলো গৌরবের খবর। নবী জাতীয় দল চলে যখন বাংলাদেশ টিমের কোনো পথে চলছে, একদিনের বড় খবর নিজেই আমাদের কাগজ থেকে এসে Nothing happened, sir. We are down, sir. Look, sir, down to it, sir. Made in Bangladesh, sir. You are winning my country today. We are very down, sir. এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা। লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি, কিন্তু শেষবার না। নতুন রিং যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিং থাকুন জল সবসময়। সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট 67 ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাটবেগ নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সেভেন হার্স সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। পৌর নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ এবং ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকারের সঙ্গে। আমি যেতে চাই জনাব শ্যামল সরকার, আপনার কাছে শিখেছে যে আলোচনাটা মূল বিষয়, সেটা হয়তো নির্বাচন 80% ভোট কাস্টিং হোক কি 60% কাস্টিং হোক কি 45% কাস্টিং হোক, কি একটা কাস্টিং হবে, একটা নির্বাচন হবে, ম্যানিপুলেশন হোক বা না হোক, ফলাফল একটা আসবে। তার ফলে আওয়ামী লীগ কতখানি লাভবান হবে, বিএনপি কতখানি, সেটা সময় বলবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে যদি এই নির্বাচন ঠিক মতো না হয় তাহলে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করবেন। এটা মাঝপথে বয়কট করা হতে পারে বলে এক ধরনের বক্তব্য দিয়েছিল। পরে মির্জা ফখরুল বলেছেন যে আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আওয়ামী লীগের ভেতরেও এক ধরনের, যেহেতু 5 জানুয়ারি নির্বাচনের পরে এক ধরনের, এবং আপনি বলছেন যে উপজেলা নির্বাচনের ভেতরেও এক ধরনের লেজিটিমেসি নিয়ে এক ধরনের সংকট থাকে, এবং অনেকগুলো ঘটনা ঘটেছে আন্দোলন করে, যেগুলো বিএনপি সংকটে ছিল। ফলে একটা পলিটিক্যাল সেটেলমেন্টই এই নির্বাচন যেহেতু প্রতীকে হচ্ছে মূল বিষয়, সেই সেটেলমেন্টের জায়গায় যেটা দরকার বাংলাদেশের জন্য, সেটা আওয়ামী লীগ বিএনপি থেকে বাংলাদেশের মানুষের জন্য বেশি দরকার। সেই জায়গায় কি আসলে এই নির্বাচনের ভিতরে পৌঁছানো সম্ভব হবে? এটি গুরুত্বপূর্ণ, এবং এটি হচ্ছে যে মূল বিষয় হবে, যে সেটা হচ্ছে যে 5 জানুয়ারির নির্বাচনটা একটা অবধারিত বিষয় ছিল জাতির জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য। এটা নিয়ে কোনো ডিবেট, এটা কে অংশগ্রহণ করেছে কে করে নাই, এই ডিবেট চলতে থাকবে অনেকদিন ধরে। কিন্তু তারপরে উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়েছে, প্রথম দফায়, দ্বিতীয় দফায় কিছুটা পরে একেবারেই আমি বলবো যে যাচ্ছিতাই একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন কমিশনের অধীনে। আপনি জানেন যে বিএনপি প্রথম দাবিতে হচ্ছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না, ফলে আমি অংশগ্রহণ করবো না। কিন্তু এবার কিন্তু তারা দলীয় ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং এই সরকারের অধীনে এবং শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন তারা নির্বাচন কমিশনের কথা বলছে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে যতটা কালিমা নিজেদের গায়ে নিয়েছে, এই পৌরসভা নির্বাচনে তাদের সক্ষমতা, দক্ষতা এবং তাদের আন্তরিকতা, সদিচ্ছা এবং তাদের সাংবিধানিক দায়িত্ব তারা পালন করে সরকারকে দায়মুক্ত করতে পারে, নিজেরা দায়মুক্ত হতে পারে, এবং জাতিকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা। আপনি কি মনে করেন ওই যে যেটা বলছিলাম একটু আগে, যে তারা একটু নুড়ে চড়ে বসেছেন, কিন্তু আমরা তো খেয়াল করেছি যে তারা এক ধরনের চান, রিটার্নিং অফিসার এক ধরনের চান, তারা এক ধরনের চান ওসির আর এক রকম কাজ করছে, তারা এক ধরনের চান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আর এক ধরনের কথা বলছেন। আর যদি সরকারের ভেতর থেকে যদি প্রকাশ্যে না বা প্রকাশ্যে কোনো নির্দেশনা সরকারের ভেতরে থাকে, তাহলে ইলেকশন, বাংলাদেশের যে ইলেকশন কমিশনের যে স্ট্রাকচারাল যে অবস্থান, সেখান থেকে ইলেকশন কমিশন বাধ্য করতে পারবে না। দেখেন, এটা হচ্ছে একটা বাস্তবতা যে আপনাকে যথেষ্ট আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে আইন প্রণেতা আছেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যথেষ্ট আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু উনি সেই আইনের ক্ষমতা বলে কতটা নিজেকে ক্ষমতাবান মনে করেন তার উপর নির্ভর করে। এখন ওনাকে তো ক্ষমতা আপনি প্রতিদিন খাওয়াতে পারবেন না, ক্ষমতা ওনার হাতে দেওয়া আছে।
উনি ব্যবহার করুক, উনি প্রয়োগ করুক। এখন উনি যদি প্রয়োগ থেকে বিরত থেকে উনি প্রধানমন্ত্রীর চোখের দিকে তাকিয়ে থাকেন, সেটা তো অন্যায় আমি মনে করি। কেন যে প্রধানমন্ত্রীর তো এখানে কিছু করবার নেই। প্রধানমন্ত্রীকে উনি তো অ্যাসিস্ট্যান্স উনি চেয়ে পারলে সেটা প্রমাণ করুক যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি যে ওই অফিসার সুষ্ঠু নির্বাচনের পথে অঞ্চলে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী আমাকে সাহায্য করছে না, সে কথাটা উনি লিখতে পারে। উনি সেটা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারে যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই সহায়তা দিতে বলেছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে এই সহায়তা দিচ্ছে না, ফলে নির্বাচনটা আমার পক্ষে সুষ্ঠু করা প্রায় অসম্ভব, কি অসম্ভব নয়। কিন্তু উনি কোনো কিছু না করেই নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন, তার সহযোগিতা চেয়ে বসে থাকবেন, এটা করতে পারে না। সবকিছুতে প্রধানমন্ত্রীকে টানাটা নিয়ে সবকিছু করবে না। কোথাও আমাদের কাছে যায়। আমি যে কথা বলছিলাম স্ট্রাকচারালি যে অবস্থা, ইলেকশন কমিশন কতখানি স্বাধীনভাবে কাজ করতে পারে? প্রথমত আপনি অত্যন্ত একটা মূল্যবান কথা বলেছেন যে পলিটিক্যাল সেটেলমেন্ট। পলিটিক্যাল সেটেলমেন্ট এটা খুব বড় বিষয়, কারণ এটা এখন বাংলাদেশে সবচেয়ে বেশি দরকার ছিল। কিন্তু এই নির্বাচন ওরকম একটা পলিটিক্যাল সেটেলমেন্টের দিকে নিতে পারবার মতন অতটুকু এটার গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, এখন বিএনপি থেকে যে বক্তব্য আমরা শুনেছি তাতে সুষ্ঠু এরকম নির্বাচনটা সুষ্ঠু হয় না, মরি আমরা প্রমাণ করে যে আমরা মরি নেই। যে নির্বাচনে অংশগ্রহণ করে হেরে গিয়ে প্রমাণ করবে যে নির্বাচন সুষ্ঠু হয় না, ওই রকমের একটা টোন আছে। তার মানে কি এখনো তাহলে আস্থাহীনতা, উনি যেটা প্রথম বলেছিলেন আস্থার সংকটটা সরকার হোক সিস্টেম হোক এটা রয়ে গেছে। এখন যেটা বললেন নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের কিছু অত্যন্ত নাজুক একটা প্রতিষ্ঠান। এটা আইনগতভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান, দায়িত্ব ক্ষমতা অনেক কিছু আছে, কিন্তু তারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার মতো এনফোর্সমেন্ট ক্যাপাসিটি এটা সরকার যদি সহায়তা না করে তাহলে কিন্তু হয় না। এই দেশে এই দেশ না, শুধু থার্ড ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে সরকারই শেষ কথা বলে, সর্বশেষ কথা সরকারের মাধ্যমে দিতে হয়। তো সুতরাং এই যে ধরেন রিটার্নিং অফিসার, অনেকে বলে থাকেন যে নির্বাচন কমিশনের অফিসার দিয়ে কেন নির্বাচন করলেন না, এটা কোনো দেশে হয় না। নির্বাচন কমিশনকে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক অনেকের উপর নির্ভর করে কাজ করতে হবে। সুতরাং নির্বাচনটা সমন্বিত কর্মযজ্ঞ। এখানে সরকারের লোক থাকবে, পলিটিক্যাল পার্টিস থাকবে, মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে, হ্যাঁ, সিভিল সোসাইটির ভূমিকা আছে। সবার ভূমিকাটা যদি সবাই সুষ্ঠুভাবে পালন করি তাহলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হওয়া সম্ভব। নির্বাচনটা এককভাবে নির্বাচন কমিশনের পক্ষে কিন্তু সম্ভব না। হ্যাঁ, তারা হয়তো হইচই করতে পারবে, চিৎকার করতে পারবে, তারা লিখবেন, এমন এক পর্যায়ে এসে বলবেন যে আমরা নির্বাচন বন্ধ করে দিলাম, এটাও করতে পারবে, কিন্তু তার মানে নির্বাচন সুষ্ঠু হওয়া না। সেজন্য সবার একটা সহযোগিতাপূর্ণ মনোভাব, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এটা না থাকলে এবং অপোজিশনের দিক থেকেও এটা না থাকলে কিন্তু নির্বাচন করা সম্ভব না। আমি এই প্রশ্নের চৌধুরীর কাছে আসছি। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নেতারা বলছেন যে 200 আসনে আমরা এগিয়ে, বা আমরা 80% আসনে আমরা জিতে যাব, ঠিক আছে, এই জাতীয় বক্তব্য যেহেতু আপনাদের দল ক্ষমতায়, এই জাতীয় বক্তব্য কি আসলে মাঠকে প্রভাবিত করে কিনা, শুধু নির্বাচনী কৌশল? এইটা মাঠকে প্রভাবিত করে না। যখন কেউ বলে যে আমরা শতকর 80% আসনে জয়লাভ করব, তখন আমার কর্মীদের মনোভাব চাঙ্গা রাখার জন্য আমাকে বলতে হয় যে না, তারা 80% আসনে জয়লাভ করবে না, আমরা 80% আসনে জয়লাভ করব। এটা তো বাদ কি বাদ। 80% আসনে তারাই জয়লাভ করবে যাদেরকে জনগণ ভোট দিবে। এটাকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় মনে করছি না। বিএনপি যে আপনার কথাবার্তা বলছেন, এরকম অভিযোগ তারা সবসময় করেন। এবং আপনারা যারা, আমরা যারা নির্বাচন দেখি, তারা হঠাৎ করে মাঝপথে নির্বাচন, মাঝপথে হতো না। এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তারা বোধহয় আপনার সকাল 11টার সময়, আমি ছিলাম চিটাগাঙ্গে, সকাল 11টার সময় প্রত্যাহার করেছেন। ওরা 8-2 ঘন্টা 3 ঘন্টা এবং শেষ মুহূর্ত পর্যন্ত যেতেন, দেখতেন কি হয়। এখানেও তাই। তো সব জায়গায় বিষয়টা হলো যে আপনি শেষ না দেখেও, এবং আপনি দেখেন যখন টঙ্গী নির্বাচন হলো, শেষ মুহূর্তে পর্যন্ত তারা বলতেছে গভর্নমেন্ট সরকারি দল জাল ভোট দিতেছে। তো জিতলেন তারা, জাল ভোট দিল সরকারি দল, এটা কেমন হলো? তার কি সরকারি দল কি জাল ভোটের মাধ্যমে দিয়ে দিচ্ছিল? এরকম বলেন তারা। আমার মনে হয় এই অভিযোগগুলো করার আগে বরং তারা যদি নির্বাচনের প্রচারণার দিকে মনোযোগ দেন, জনগণের কাছে পৌঁছার জন্য চেষ্টা করেন, তাদের কর্মসূচি নিয়ে কি, তাদের কর্মসূচি, তারা মিউনিসিপ্যালিটি সম্পর্কে কি ভাবছেন, তারা দেশ সম্পর্কে কি ভাবছেন, সেটাই বা তারা বলুক। যেমন আমরা আমাদের কর্মীদেরকে বলেছি যে আপনারা আমাদের যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, দেশের যে অগ্রগতি হচ্ছে, এমডিজি অর্জনে আমাদের যে সফলতা, সেগুলো গিয়ে বলুন আপনারা জনগণের কাছে। এবং মিউনিসিপ্যালিটিতে আমরা কিছু কাজ করেছি তো, সব মিউনিসিপ্যালিটিতে আমাদের যেখানে লোক আছে, সেখানে গিয়ে বলুন। তা আপনি তো কর্মসূচির কথা বলবেন, আপনি তো নিজের
বক্তব্যটাকে বিএনপির বক্তব্য নেই। বিএনপি বলবে কি যে না আমরা আবার গেলে আমরা মানে মিউনিসিপ্যালিটিতে গেলে ভবিষ্যতে যখন ওই যে আপনার রাস্তায় ব্যারিকেড দেওয়া হবে এইসব ব্যাপারে আমরা সহযোগিতা করবো, এই কথা বলবে না? তার কোনো এই নির্বাচনের ভিতরে তারা দেখতে চায় সরকার বা জনগণের কাছে তাদের বক্তব্যটা কি, এটাই বক্তব্য। কারণ এটা তো আমরা বলছি তো এটা কিন্তু পৌরসভাকে শক্তিশালী করে নির্বাচন হচ্ছে না, এটা পলিটিক্যাল সেটেলমেন্ট ইলেকশন। হয়তো সবকিছু মানলাম, কিন্তু জনগণের কাছে তার বাণীটা কিনে যাবে, তার বক্তব্যটা কিনে যাবে, তার প্রচারণাটার থিমটা কি হবে সেটা তো তার নির্ধারিত নয়, সে তো জানেই না। তার এখানে কিন্তু একটা কথা অনেক চিন্তা ভেবে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে যদি 5ই জানুয়ারি পূর্ব সময়টা বাদ দিই, 96 থেকে 2004 এটা আমরা বাদ দিলাম, 2001 তারপরে আবার বাকি সময়টা বাদ দিই, আমরা যে 5ই জানুয়ারির পর থেকে এই সময় পর্যন্ত আমরা ধরি, তাহলে বর্তমান সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মসূচির যে কাজ, যে উন্নয়ন, এই যে ব্যাপক, এটা আমরা নিয়ে এবং বিরাম পর্যায়ে এই কাজটি 2 বছর ধরে যদি করতে হতো তাহলে তো সরকারি দলের পক্ষ থেকে আজকে কোন একটি সংস্থার উপর নির্ভর করতে হয় না, তাহলে তো বিএনপির এই আশঙ্কা মনে জাগে না, বা সিভিল সোসাইটি আশঙ্কা ভাই কেন যাচ্ছে এটা আমি জানি। আমি সুযোগ দিচ্ছি, আমি মনে করছি আমি মনে করি তাদের অনেক অভিযোগই অহেতুক। মানুষের সাথে যোগাযোগ না করে তারা কথা বলতো, মানুষের সাথে যোগাযোগ করলে চিত্রটা ভিন্ন হতো, তারা এই অভিযোগ করতেন না। এখন সরকারের দিক থেকে যে বক্তব্যটা প্রায় আসছে সেটাও কিন্তু একটু আমার কাছে খুব বিপজ্জনক মনে হয়। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, শুধু উন্নয়ন করে কিন্তু ভোট পাওয়া যায় না। আপনি ইতিহাস দেখেন, আপনি বিভিন্ন পর্যায়ের এমপিদের ইলেকশন দেখবেন, মন্ত্রী হয়ে বিএনপির লোকজন হেরে গেল বেশিরভাগ, তারা কিন্তু অনেক টাকা খরচ করেছে উন্নয়ন করছে এলাকার মধ্যে। উন্নয়নের একটা একটা প্রতিক্রিয়া আছে, উন্নয়নটা মানুষ দেখে, আবার দেখে যে উনি উন্নয়নটা করে উনি কতটুকু লাভবান হয়েছে এটাও দেখে। যে উন্নয়ন নিয়ে গেছে, ওই যে একটা গল্প আছে, গল্পটা এখানে সময় হবে না বলার, যে উন্নয়ন থেকে আবার কিছু বকরা কিনে যিনি করেন তিনি নিয়ে যান, ওটাও মানুষ কিন্তু দেখে। আবার হচ্ছে উন্নয়ন করবেন আপনি, আমাকে কথা বলতে দেবেন না, আমাকে ডেমোক্রেটিক রাইট হরণ করবেন, ওটা কিন্তু ট্রেড অফ চায় না। শুধু উন্নয়নকে সামনে আনলে হবে না, আবার একটা ব্যালেন্স দরকার আছে। আর একটা প্রশ্ন নিয়ে প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইন থেকে ঠিক আছে, আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ফিরছি একটু করে থাকুন আমাদের সঙ্গে। সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট 67 ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হার্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাটবদ্ধ নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হার্স সুপ্রিম সিমেন্ট। 10 এর মধ্যে 9 জনেরই বিশ্বাস করে ড্যান্ড্রফ ফ্রি আসবে। আর নিউট্রিন যুক্ত নিউট্রিন ক্লিনার অ্যাক্টিভেট করে আপনার স্ক্যাল্পের সুগন্ধি সুরক্ষা স্তর আর আপনাকে রাখে ড্যান্ড্রফ প্রুফ। নিউট্রিন ক্লিনার, নাথিং টু হাইড। রায় থেকে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। দূর থেকেও পাশেই যাবে নির্ভরতার স্পষ্ট আওয়াজ। এবার হবেই বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। আসছে সময় দারুণ যায়, তরুণ প্রাণের মন্ত্রবাণী এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এবার কি আর পথ যাবে সুপার স্পিডে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ। এই তো সময় জরুরি সুপার স্পিড, সুপার ফ্রি কাভারেজ, সুপার ওয়াইড ক্যান্টিনিউর রান করে সুপার ডক্টর। এই তো সময় বাংলাদেশ। সর্বদা শরীরের কোথাও তৈরি বেশি সুরক্ষা, তাই মেরুর পেট্রোল ইঞ্জিন যারা একবার ব্যবহারে আপনার তার প্রতিবার পায় 5টি স্তরের সুরক্ষা। মেরুর পেট্রোল ইঞ্জিন উজ্জ্বল প্রাণবন্ততা সবসময়। সেন্সিটিভ টুথপেস্ট অন, পেইন গন, কিন্তু প্রবলেম এখনো অন, মানে মিরার ল্যাব। সেন্সিটিভ টুথপেস্ট পেইন কমায়, কিন্তু সেন্সিটিভিটির কারণ এনামেল ক্ষয় আর দুর্বল মাড়ি রয়ে যায়। তাই পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ এর এইচপি ফর্মুলা এনামেল সারিয়ে তোলার পাশাপাশি পেইন থেকে দেয় মুক্তি। পেইন গন, রিপেয়ার অন। পেপসোডেন্ট প্রো সেন্সিটিভ।
গুড নাইট ফার্স্ট কার্ড জ্বালিয়ে বন্ধ করুন, ফোল্ড করুন, জ্বালিয়ে নিয়ে খুলবেন। এর একটি মলিকিউল 3 মিনিটে অ্যাকশন শুরু করে 4 ঘন্টা রাখে আপনাকে সুরক্ষিত। যে কোনো কৃষ্ণে মশা তাড়াতে গুড নাইট ফার্স্ট কার্ড। শরীরের কোথাও তৈরি বেশি সুরক্ষা, তাই মেরুর পেট্রোলিয়াম জেলি, যা একবার ব্যবহারে আপনার ত্বক প্রতিবার পায় 5 স্তরের সুরক্ষা। মেরুর পেট্রোলিয়াম জেলি, উজ্জ্বল প্রাণবন্ত ত্বক সবসময়। ফিরে আসার এই অদম্য শক্তি আছে যাদের, তাদের জন্য রবি দিচ্ছে বন্ধু সংযোগ চালু করলে 9 টাকায় 50 MB ইন্টারনেট এবং 1000 SMS। এছাড়াও 9 টাকা রিচার্জের সব রবি নম্বরে আধা পয়সা, অন্য নম্বরে 1 পয়সা প্রতি সেকেন্ড। বিস্তারিত পত্রিকায়। রবি। দেখ আমার ফ্রেন্ড এখান থেকে উঠে গেছে, উল্টে ধর ইন্টারকালে চিকিৎসা শুরু করি ফ্রেন্ড বাড়বে না করে 2 বছর কোনো টাকা বাড়বে। এই চিকিৎসা শীতের ক্রিম ফ্রেন্ড চিনি ব্যবহার করে ফ্রেন্ড লাভি উল্টো প্ল্যানেট ক্রিম, যা ফ্রেন্ড তারায় দেয় ময়েশ্চারাইজারের পরিমাণা। কমার বদলে নিতে দিয়ে গেছিল ফ্রেন্ড লাভি উল্টো প্ল্যানেট ক্রিম, শরীরের কোথাও তৈরি বেশি সুরক্ষা, তাই মেরুর পেট্রোলিয়াম জেলি, যা একবার ব্যবহারে আপনার ত্বক প্রতিবার পায় 5 স্তরের সুরক্ষা। মেরুর পেট্রোলিয়াম জেলি, উজ্জ্বল প্রাণবন্ত ত্বক সবসময়। এমনিতে তো আমরা ডবল, কিন্তু এখন দেখতে আলাদা, কারণ ওরা ব্যবহার করে শুধুমাত্র একটি তেল আর আমি ট্যাপেন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে আর চুল হয়ে যায় ড্যামেজ। শুধুমাত্র 7 ওয়েলস ইন 1, 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। শুধুমাত্র 7 ওয়েলস ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি কিন্তু শেষবার না। নতুন রিং, যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিং, ঠাকুর জল সবসময়। স্কোয়ার নিয়ে এসেছে সুপার মম ডাইপার, সুপার শোষণ ক্ষমতা, সুপার লিকেজ প্রুফ আর সুপার ফিটিং এ এবার বাবু থাকবে দারুণ আরামে। সুপার মম ডাইপার। শীতকাল 25% পর্যন্ত কোনো উপাচার নিয়ে ত্বককে রুক্ষ করে দেয়, তাই যে কোনো আচরণ হয়ে যায় দাগ। নাইট্রোজেন প্লেটের সাথে রুক্ষ ত্বককে ময়েশ্চারাইজ করার মাধ্যমে সুস্থ করে। আজ স্ক্র্যাচ টেস্ট করে দেখুন হলো ত্বক সুস্থ করার শক্তি। যতই না হোক কঠোর আর শক্তিশালী, ধুলোর সাথে চেহারা লড়াই করতে পারে না। ফেয়ারেন হ্যান্ডসামের অ্যাক্টিভ হেয়ার পেস্টাইড ত্বকে জমে থাকা ধুলো, তেল আর ঘামে ভেজা ভাব দূর করে। ফেয়ারেন হ্যান্ডসাম ইনস্ট্যান্ট হেয়ার ফেস ওয়াশ। তো এখন কুমার বাহাদুরের বাহাদুরির কসরত, আসতে দাও। হবেই তো ভাই, বাইরে দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এতে